আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি বোর্ড এমসিকিউ সলভ ক্লাসের রাজশাহী বোর্ড ২০২৫ নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করব। কিন্তু তার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে আমরা প্রিভিয়াস ক্লাসে যেটা শিখিয়েছিলাম ঢাকা বোর্ড ২০২৫ এর সেই কনসেপ্টগুলো যদি এখানে থাকে, আমি সেগুলোকে ডিটেইলসে করব না, বাট খুব দ্রুত করে দেওয়ার চেষ্টা করব। কারণ এগুলো আমি করিয়েছি। সো আগের ক্লাসটা না দেখলে এই ক্লাস করে জাস্ট ওই অংশটাই বুঝা যাবে যেগুলো এখানে নতুন আসছে। বাট প্রিভিয়াস ক্লাসটা করে এসে তারপরে এই ক্লাসে আসাটা উচিত আমি যেটা মনে করি। ঠিক আছে। সো ১ম কোয়েশ্চেন অনুসারে আমরা যদি এটা সলভটা করতে চাই, সো এটার সলভ হবে কি? কোয়েশ্চেনটা আমাকে দেখতে হবে যে বৃত্তের অন্তর্লিখিত সামান্তরিক। সামান্তরিক মানে কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান তাকে বলা হয় সামান্তরিক। এখন কথা হলো যে সামান্তরিক নরমাল একটা সামান্তরিক আমরা আঁকি। এটা হচ্ছে একটা নরমালি একটা সামান্তরিক যার বিপরীত বাহুগুলো সমান। এই যে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান। অ্যাঙ্গেল কিন্তু যেকোনো কিছু হইতে পারে। এখানে অ্যাঙ্গেল কিন্তু যেকোনো কিছু হইতে পারে। আচ্ছা, এটা যদি হয় এই সামান্তরিকটাই আমরা একটা বৃত্তের ভিতরে আঁকবো। যে এই একটা বৃত্ত, এই বৃত্তের ভিতরে একটা সামান্তরিক আঁকলাম। তো এই বৃত্তের ভিতরে একটা সামান্তরিক আঁকছি। দেখো তো এই সামান্তরিকটা বৃত্তের ভিতরে রাখলে এটা আসলে কি নির্দেশ করতেছে? এটা কিন্তু একটা আয়তক্ষেত্র নির্দেশ করতেছে। দ্যাট মিনস এটা একটা আয়তক্ষেত্র। প্রমাণ করতে চাইলে করা যায়, ইজিলি করা যায়। তো তার আগে আমাদেরকে আয়তক্ষেত্রের কন্ডিশনটা জানতে হবে। সেটা হচ্ছে ধরো এটা একটা আয়তক্ষেত্র যার বিপরীত বাহুগুলো কি হবে? সমান। এবং যে বিপরীত বাহুগুলো আছে তাদের মধ্যবর্তী কোণটা হবে 90 ডিগ্রি। ঠিক আছে? মানে তাদের মধ্যকার যে কোণটা সেটা 90 ডিগ্রি হবে। বাট এখানে অ্যাঙ্গেল যেকোনো কিছু হইতে পারে। সো এইখানে যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হয়ে যাবে বলতো? এটা একটা আয়তক্ষেত্র হবে। দ্যাট মিনস এই বাহু আর এই বাহু তো সমান, কারণ কি একটা সামান্তরিক, এটা বলছি। কিন্তু অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় সেটা একটা আয়তক্ষেত্র হবে। সো অ্যাঙ্গেল 90 ডিগ্রি এটা প্রমাণ করা খুব বড় কিছু না। আমরা জাস্ট কালার চেঞ্জ করে নিই যে এটা যদি সেন্টার হয়, সেন্টার থেকে আমরা একটা ব্যাস আঁকলাম। দ্যাট মিনস এটা একটা হাফ সাইড সার্কেল। ঠিক আছে? এটা হচ্ছে একটা হাফ সার্কেল, এটা হচ্ছে একটা হাফ সার্কেল। এখন বৃত্তের এই এটাকে আমরা যদি নাম দেই এ আর এটাকে নাম যদি দিই বি, এ বি চাপের উপর দণ্ডায়মান মানে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এর মধ্যে আমি যে কোনো একটা পয়েন্ট নিই না কেন, এখানে আলটিমেটলি কত ডিগ্রি কোণ হবে? 90 ডিগ্রি কোণই হবে। 90 ডিগ্রি কোণ হবে। আবার এখানেও যদি আমরা দেখি যে এটা কত ডিগ্রি কোণ হবে? 90 ডিগ্রি কোণ হবে। কারণ কি এটা আবার হাফ সার্কেল। ঠিক আছে? এখানেও 90 ডিগ্রি কোণ হবে। দ্যাট মিনস এইটাও 90, এটাও 90। আবার এইভাবেও যদি আমরা চিন্তা করি যে এটা তো 90, তাই তো? সো আমি জাস্ট এখানে যদি আরেকটা কর্ণ চিন্তা করি, তাহলে এই কর্ণ অনুসারে তখন আবার এটাও 90, এটাও 90। দ্যাট মিনস ৪ টা কোণই হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি করে। আল্টিমেটলি বুঝাতে পারছি, বাট এটা না বুঝলেও সমস্যা নাই। আমরা এতটুকু তো চোখের দেখায় বুঝতে পারতেছি যে এটা একটা আয়তক্ষেত্র হবে। সো আমাদের লজিক অনুসারে এটা একটা আয়তক্ষেত্র হচ্ছে। এটা হলো আমাদের এমসিকিউ সলভ। আচ্ছা, সো এটা একটা সুন্দর একটা প্রবলেম। মানে স্টার না দিলে আসলে লাভ নাই। স্টার দিতে হবে। যে একটা ত্রিভুজ, কোশ্চেনটা আমি বলছি। একটা ত্রিভুজের বাহিরে কয়টা বৃত্ত মানে বহিবৃত্ত কয়টা আঁকা যায়? বাহিরে কয়টা বৃত্ত আঁকা যায়? এটা। সো আমরা ত্রিভুজের বাহিরের বৃত্ত আঁকতে গেলে ত্রিভুজের যে বাহু এটাকে একটু বাড়ায় নিলাম। এদিকেই জাস্ট একটা বৃত্ত যদি আঁকি সেটা একটা বহিবৃত্ত। আবার এই বাহুকে বাড়ায় নিলাম। এখানে যদি একটা বৃত্ত আঁকি সেটা হচ্ছে একটা বহিবৃত্ত। ঠিক আছে? আবার এদিকেও যদি আমরা একটা বাহু বাড়ায় নিই, দ্যাট মিনস এদিকে যদি একটা বৃত্ত আঁকি এটা হবে একটা বহিবৃত্ত। সুতরাং আমরা কয়টা বৃত্ত পাই? ১ টা, ২ টা, ৩ টা। আমাদের অ্যান্সার হবে ৩।
ওকে, সো এই কোশ্চেনটাও অনেক ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এটা 17 অধ্যায় মানে পরিসংখ্যান থেকে এসেছে। সো বলছে যে এখানে এফসি এর মান বের করতে হবে। মধ্যক নির্ণয়ের জন্য এফসি এর মান নির্ণয় করো। তারপর হচ্ছে আরেকটা কোশ্চেন বলছে হচ্ছে প্রচুরক নির্ণয় করো। সো আমরা মধ্যক নির্ণয়ের যে সূত্র সেটা তো আমরা জানি অবশ্যই। আমরা এটা নর্মাল নিয়মেই করব, যে এল প্লাস এন বাই টু মাইনাস এফসি, তারপর হচ্ছে এফসি ইন্টু এইচ বাই এফ এম, এটা দিয়েই করব। আর হচ্ছে প্রচুরকের সূত্র, প্রচুরক এর সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। এটা এই ফর্মেট ইউজ করতে হবে। আশা করি এই ফর্মেটের যে এই ম্যাথটা এটা করে দেওয়ার কিছু নাই, এটা পারা যাবে। এখানে আসলে ট্রিকেরও কিছু নাই, ঠিক আছে? সো তারপরও আমি বোঝানোর জন্য এই একটা ম্যাথ করে দিই, না হলে হচ্ছে কারণ কি এই ম্যাথটা আমরা আগের দিন করিনি। ঠিক আছে, জাস্ট আমি হচ্ছে মধ্যক নির্ণয়ের জন্য এখন দেখাই দিই এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করব। প্রথমে আমাদেরকে দেখতে হবে এখানে গণসংখ্যা আছে আর হচ্ছে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে। সো আমরা একটা কাজ করব, ক্রমযোজিত গণসংখ্যা এটা কত সেটা আগে বাইর করে নিব। ক্রমযোজিত গণসংখ্যা এটা যদি বাইর করি, আমাদের কিছু কাজ আছে। সো আমি এটাকে জাস্ট বোঝানোর জন্য যে ক্রমযোজিত গণসংখ্যা এভাবে একটা বক্স করলাম, যে বক্সের প্রথম বক্সের মানটা আসবে ধরো 6, পরেরটা আসবে কত 6-এর সাথে 16 যোগ হবে, দ্যাট মিনস 22, লিখে দিলাম 22। পরে 22-এর সাথে আবার 20 যোগ হবে, দ্যাট মিনস 42। 42-এর সাথে আবার 14 যোগ হবে, ঠিক আছে, দ্যাট মিনস আসে 56। ভালো কথা। এখন কথা হইল যে এখানে মূলত এখন 56টা গণসংখ্যা বা উপাত্ত আছে, দ্যাট মিনস উপাত্ত সংখ্যা সংখ্যা এটা আছে হচ্ছে 56টি। এটাই মূলত হচ্ছে এন এর মান। তাহলে এন কে যদি অর্ধেক করে দিই সেটা কত আসবে? তাহলে 56/2, দ্যাট মিনস আসে 28 টি, মানে এর অর্ধেক করছি, ঠিক আছে, বা 28 লিখি, খালি টি দেওয়ার দরকার নাই। তার মানে এখানে 28 দিলাম। এতটুকু পর্যন্ত হয়ে থাকলে এখন হচ্ছে এফসি আর এফএমটা কি? ঠিক আছে, এফসি হচ্ছে যেই পদটার মধ্যে এটা আছে, মানে 28। এখন দেখতে হবে ক্রমযোজিত গণসংখ্যার কোন জায়গায় আছে। 22 এর মধ্যে কি 28 আছে? না, 28টা কিন্তু আছে আমাদের যে 42 যে ঘরটা আছে তার ভিতরে, ঠিক আছে, দ্যাট মিনস 28টা এই ঘরে আছে। তাহলে 1 2 3, 3 নাম্বার ঘর কোনটা? 1 2 3, এই 3 নাম্বার ঘরের মধ্যে আছে 28টা। মানে এখানে আমরা যেটা বাইর করছি সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এখানে আমাদের 42 আসছিল ক্রমযোজিত গণসংখ্যা। এখন 28টা মানে 28 নাম্বার যে গণসংখ্যাটা বা উপাত্তটা সেটা কিন্তু এই ঘরের মধ্যেই পড়তেছে, বুঝা গেছে? সো আমরা এই ঘরের জন্য এখন হচ্ছে এফসি যদি বলি, এফসি হবে ক্রমযোজিত গণসংখ্যার আগের যে ক্রমযোজিত গণসংখ্যা সেটা, এটা হচ্ছে এফসি। আশা করি বুঝাতে পারছি। এফসি আসলে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার আগের যে ক্রমযোজিত গণসংখ্যা আছে সেটাকে বলা হয় কি বলতো? এফসি। আর এফএমটা কি? এফএমটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার যে গণসংখ্যাটা আছে, মানে ক্রমযোজিত গণসংখ্যা না, এখানে যে গণসংখ্যাটা আছে সেটাই হচ্ছে এফএম। দ্যাট মিনস এইটা হচ্ছে এফএম, ঠিক আছে? তাহলে এফএম কত এখানে? 20। আর এফসিটা কি? ক্রমযোজিত গণসংখ্যার আগের যে ক্রমযোজিত গণসংখ্যাটা আছে সেটা হচ্ছে এফসি। এখন
আর কি আছে? এইচ। এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। সেটা হচ্ছে ৪১ থেকে ৫০। এটা আসলে আর বলার কিছু নেই, এখানে ১০ টা বা হচ্ছে ১০ শ্রেণী ব্যবধান ১০। আর হচ্ছে এফএম। হ্যাঁ, এখন আমাদের সব মান আছে, জাস্ট এল টা এখন আননোন আছে। এল মানে হচ্ছে আমরা যেই নাম্বার পদে বা হচ্ছে যেই গণসংখ্যার মধ্যে বা যেই শ্রেণী ব্যাপ্তির মধ্যে আমরা কাজটা চালাচ্ছি বা হচ্ছে মধ্যকটা পাচ্ছি। ঠিক আছে? আমরা এখানে তো মোটামুটি একটা অ্যাজিউম করে ফেলছি যে মধ্যকটা কোন পদে হবে n/2 মানে ২৮ নাম্বার উপাত্তটাই হবে আমাদের মধ্যক। তার মানে আমাদের L এর মানটা হবে ২৮ নাম্বার যে উপাত্ত আছে সেটা কোন শ্রেণী ব্যাপ্তিতে আছে তার হচ্ছে লোয়ার যে মানে শ্রেণীটা আছে। দ্যাট মিনস ২৮ নাম্বার যে শ্রেণী ব্যাপ্তিটা আছে সেটা হচ্ছে ৪১ থেকে ৫০ এর মধ্যে। এই ৪১ থেকে ৫০ শ্রেণী ব্যবধানের মধ্যে ৪১ হচ্ছে লোয়ার লিমিট আর বা লোয়ার বাউন্ডারি বলা হয়। আর হচ্ছে ৫০ হচ্ছে হায়ার বাউন্ডারি। ঠিক আছে? দ্যাট মিনস এই L মানে হচ্ছে ৪১। তার মানে এই L মানে হচ্ছে ৪১ লিখে দিলাম। এখন জাস্ট আমরা মান বসাইলে আমরা অ্যান্সারটা পাবো। তো আমি ডাইরেক্ট ক্যালকুলেটরেই মান বসাইলাম, এটা লিখলাম না, সূত্রতে বসায় দিলাম। দ্যাট মিনস ৪১ প্লাস n/2 হচ্ছে ২৮ মাইনাস fc মানে হচ্ছে ২২ ইনটু h হচ্ছে 10/fm। fm হচ্ছে ২০। আমাদের অ্যান্সার আসতেছে আ ৪৪। এটা হচ্ছে আমাদের মধ্যক নির্ণয় বলছে। বাট আমাদের তো কোশ্চেনে মধ্যক চায় নাই। আমাদের কোশ্চেনে বলছে এফসি এর মান কত? ঠিক আছে? আমাদের কোশ্চেনে বলছে জাস্ট এফসি এর মানটা কত সেটা বলো। সেটা কত? এটা তো ২২। আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে? চায় নাই, বাট আমরা এটাও করে ফেলছি। একটা জিনিস শিখলে একবারে ভালো করেই শিখে ফেলি। তাতে সমস্যা কি? ঠিক আছে? আচ্ছা। এখন বলছে প্রচুরক কত? সেই প্রচুরক যদি বাইর করতে হয়, আমি কালারটা একটু চেঞ্জ করে দেই। নীল কালার নিলাম। যে প্রচুরক মানে কি? এল যেটা আছে এখানে এল মানে হচ্ছে ওই জিনিসই বুঝায় যে লোয়ার বাউন্ডারি মানে হচ্ছে নিম্ন সীমা বাংলায় বলা হয়। এখন আমাদের দেখতে হবে প্রচুরক মানে যেখানে উপাত্ত সংখ্যা সবচেয়ে বেশি। এখন দেখো ৬, ১৬, ২০, ১৪ কোন জায়গায় উপাত্ত বেশি? ২০ এ উপাত্ত বেশি। তাহলে এই ২০ নাম্বার যে শ্রেণী ব্যবধানটা আছে তার লোয়ার লিমিটটা বা হচ্ছে লোয়ার বাউন্ডারি হচ্ছে এল। এর মান হচ্ছে ৪১। এটা তো আমরা বুঝতেই পারছি। এখন F1, F2 মানে কি? F1 হচ্ছে প্রচুরক যেই শ্রেণী ব্যবধানের মধ্যে আছে তার গণসংখ্যা থেকে একবার বিয়োগ দিব পূর্বের গণসংখ্যা। মানে হচ্ছে ১৬ পূর্বের শ্রেণী ব্যবধানের গণসংখ্যা। মানে এইভাবে বলতে পারি আমরা। আবার F2 হচ্ছে প্রচুরক শ্রেণীতে যতগুলো গণসংখ্যা আছে বা উপাত্ত আছে তা থেকে পরবর্তীতে যা আছে মানে পরবর্তীতে যতগুলো গণসংখ্যা আছে তার বিয়োগ করব। সো একটার জন্য আসে ৪ আর একটার জন্য আসে ৬। এখন জাস্ট এখানে জাস্ট বসায় দিলে আমরা প্রচুরক পেয়ে যাব। তাহলে প্রচুরকটা হবে ৪১ প্লাস আর এইচ মানে কি? এই যে এখানে এইচ যেটা বেরিয়েছে শ্রেণী ব্যবধান সেটাই। আর কিছুই না। দ্যাট মিনস F1 হবে ৪ আর F1 প্লাস F2 হবে ৪ প্লাস ৬ মানে কত? ১০ ইনটু এইচ মানে হচ্ছে ১০। দ্যাট মিনস এইটা আর এটা কাটা। আল্টিমেটলি আসে কত? ৪১ প্লাস ৪ ইকুয়ালস টু ৪৫। অ্যান্সারটা হবে ৪৫। আশা করি বুঝাইতে পারছি। সো আমি একটু এই পড়াটাকে রিপিট করব কারণ আমি ১ম দিক থেকে একটু জটিল করে ফেলছিলাম কথাটা। বলতে একটু অ্যাডভান্স লাগতে পারে যদি তোমরা না জেনে থাকো। জেনে থাকলে তো একবারে ইজি লাগার কথা। তো তারপর আমি একটু লেজার টুলটা নিয়ে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে আসলে কি বুঝাইছি। যে মধ্যক ইকুয়ালস টু L প্লাস n/2 মাইনাস fc পুরোটা হচ্ছে ইনটু h/fm যেখানে মধ্যক ৪৪ সেটা আমি বের করে দেখাইছি বাট এটাই কোশ্চেনে ছিল না। প্রচুরক ইকুয়ালস টু L প্লাস f1/f1 প্লাস f2 ইনটু h। দ্যাট মিনস এখানে n মানে কি? উপাত্তের সংখ্যা। এখন উপাত্তের সংখ্যা আমরা কিভাবে পাই? আমরা সবগুলাকে যোগ করে দিই। এখন আমরা যদি সবগুলাকে যোগ করি দেখব যে ৫৬ আসে।
ঠিক আছে? সো 56 যদি আসে সেটা হচ্ছে উপাত্ত আছে 56টি। তার মানে n/2 হবে 28, 56/2 মানে 28 আসে। তাহলে 28 নাম্বার যে উপাত্তটা সেটা যেই শ্রেণী ব্যবধানের মধ্যে আছে সেটার মধ্যে আমরা মূলত মধ্যকটা পাবো। তো আমরা 28 মানে হচ্ছে n/2, এখন 28 নাম্বার এর ক্রমযোজিত গণসংখ্যা যেটা আছে তার আগের যে ক্রমযোজিত গণসংখ্যাটা রয়েছে তাকে আমরা বলছি fc। আর 28 নাম্বার উপাত্ত যেই গণসংখ্যা আছে মানে ক্রমযোজিত গণসংখ্যা তো 42 নাম্বার। দ্যাট মিনস এর গণসংখ্যা যে 20 এটা 41 থেকে 50 এর মধ্যে না? এই গণসংখ্যাকে আমরা বলছি হচ্ছে fm। বুঝা গেছে? দ্যাট মিনস 28 নাম্বার উপাত্তর যেই শ্রেণী ব্যাপ্তির মধ্যে রয়েছে তার গণসংখ্যাকে আমরা বলছি হচ্ছে fm। এই যে এখানে যেটা আসছে 20 সেটা হচ্ছে fm। আমাদেরকে বলছে fc কত? fc হবে 42, যেটা 28 নাম্বার উপাত্তের ক্রমযোজিত গণসংখ্যা 42, এর আগের যেটা আছে সেটাকে বলা হয় হচ্ছে এফসি। দ্যাট মিনস এফসির মান আসতেছে হচ্ছে এখানে 22। ঠিক আছে? এই যে এখানে যেটা লিখছি এইটা। আচ্ছা। সো প্রদত্ত প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয়? প্রচুরক হচ্ছে যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি সেখানে প্রচুরকটা থাকে। দ্যাট মিনস 20, এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি। তার নিম্ন সীমা হচ্ছে L equals to 41। F1 মানে হচ্ছে আগের যে গণসংখ্যা আছে এখন প্রচুরকে যা আছে তাদের মধ্যে ডিফারেন্স। দ্যাট মিনস 20 থেকে 16 ডিফারেন্স করব। আসে হচ্ছে 4। এটা F1। আর F2 হচ্ছে পরবর্তীতে যেটা আছে। তাহলে 20 থেকে পরবর্তীতে যেটা আছে সেটাকে বিয়োগ করব। সেটা আসে 6। দ্যাট মিনস F1 হবে 4। এখানে আমরা ডাইরেক্ট 4 বসাইতে পারি। আর F2 হবে 4 প্লাস 6। দ্যাট মিনস 10। এই যে এখানে ডাইরেক্ট 10 লিখলাম। আর H মানে কি? H মানে হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান এখানে কত? একটু গুণে দেখলেই দেখবো যে 10 আসে। দ্যাট মিনস এই 10 আর 10 কাটা থাকে হচ্ছে 4 আর এখানে 41। দ্যাট মিনস 41 প্লাস 4 ইকুয়ালস টু 45। আশা করি বুঝতে পারছি। সো আমরা এখন একটু নেক্সট প্রবলেমে যাওয়ার ট্রাই করি। আচ্ছা, এটা হচ্ছে শর্ট সিলেবাসের বাহিরে বাট শিখে রাখলে ভালো। যারা হায়ার ম্যাথ করছো তোমরা জাস্ট দেখবা, আর যারা হায়ার ম্যাথ করছো না তোমরা দেখবা না। ঠিক আছে? যে লগ রুট 3 এরকম যদি থাকে আমরা জানি লগ 3 বেস 3 মানে কিউব রুট অফ 3 এরকম যদি থাকে তখন আমরা লিখতে পারি 3 1/3। ঠিক আছে? জাস্ট এখানে লগ 3 যেটা আছে 3 এর পাওয়ার 1 আর এখানে হচ্ছে 1/3। পাওয়ার যদি গুণ থাকে তার মানে যোগ হয়। এইভাবে লিখতে পারি। তারপরে লগের প্রপার্টি অনুসারে আমরা জানি পাওয়ার যেটা থাকে সেটাকে আমরা সামনে লিখতে পারি। এভাবে সামনে লিখলাম। আর লগ 3 বেস 3 এমন যদি থাকে এভাবেই লিখতে হবে, এমন থাকতে হবে। তারপরে এখানে 3 আর 3 যখন সমান হয় মানে ২ টা সাইড যখন সমান হয় তখন আমরা এখানে ডাইরেক্ট 1 লিখতে পারি এবং গুণ আকারে আছে হচ্ছে 1 প্লাস 1/3। সো আল্টিমেটলি এখানে কত আসতেছে? সেটা হচ্ছে 4/3। ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। এর অ্যান্সার হচ্ছে 4/3। ৭ এর গ অ্যান্সার। ঠিক আছে। আসো, বিচ্ছিন্ন চলক। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। স্টুডেন্টরা আটকাবেই এই জায়গায়। কারণ কি পরিসংখ্যানের এইসব জায়গাগুলো ভালো করে পড়া হয় না। ঠিক আছে? বিচ্ছিন্ন চলককে বলা হয় ডিসক্রিট ভ্যারিয়েবল এমন বলা হয়। ঠিক আছে? সো বিচ্ছিন্ন এটাকে আমরা এইভাবে মাথায় রাখবো যেটাকে গণা যায়। গণা যায়। মানে এর কোনো ভগ্নাংশ আসবে না। আরেকটা ভাবেও মনে রাখতে পারি, ভগ্নাংশ হয় না। হয় না। আর হচ্ছে অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন
এটা মানে হচ্ছে পরিমাপ করা যায়। গণা আর পরিমাপের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে? পরিমাপ করা যায়। আর আরেকভাবে বলা যায় ভগ্নাংশ হয়। ঠিক আছে? সো অবিচ্ছিন্ন হচ্ছে ভগ্নাংশ হবে, পরিমাপ করা যায়। আর বিচ্ছিন্ন হচ্ছে গণনা করা যায়, ভগ্নাংশ হয় না। গণনা মানে কি? সহজ কথা হইলো যে চিন্তা করো যে আমার সাথে ৫০ জন লোক আছে বা ৫০ জন ছাত্র আছে। দ্যাট মিনস তাদেরকে আমি গুনতে পারতেছি যে এখানে ৫০ জন আছে। আর অবিচ্ছিন্ন সেটার একটা উদাহরণ হচ্ছে যেমন চিন্তা করো যে আমার হাইট আমি বলতেছি ৫ ফুট ৪, ৫ ফুট ৯। দ্যাট মিনস এটা হচ্ছে একটা অবিচ্ছিন্ন চলক। এবং চলকের বাংলা, এটা হচ্ছে বাংলা, আর ইংলিশে বলা হয় ভেরিয়েবল। এইটা মূলত হচ্ছে আর কিছুই না, যার মান চেঞ্জ হয়। সহজ ভাষায় আমরা এটা বলতে পারি, যার মান চেঞ্জ হয়, একেই চলক বলে। বুঝা গেছে? দ্যাট মিনস অবিচ্ছিন্ন চলক মানে কি? পরিমাপ করা যায় এবং চেঞ্জ হবে, প্রতি মুহূর্তে সেটা চেঞ্জ হইতে পারে। যেমন আমি একটা উপাত্ত সংগ্রহ করছি যেখানে হচ্ছে সবার উচ্চতা, একজনের উচ্চতা দেখলাম ৫ ফুট ৪, একজনের উচ্চতা দেখলাম ৫ ফুট ৯, একজনের উচ্চতা দেখলাম ৫ ফুট ২। ঠিক আছে? আবার আরেকজনের উচ্চতা দেখলাম হচ্ছে ৬ ফুট। এরকম করে। দ্যাট মিনস এখানে আমরা পয়েন্টে নিতেছি। দ্যাট মিনস এগুলা পরিমাপ করতেছি। ঠিক আছে? আমরা স্কেল দিয়ে পরিমাপ করতেছি। সো এইটা একটা কি বলতো? অবিচ্ছিন্ন চলক। দ্যাট মিনস উচ্চতা হচ্ছে আমাদের একটা অবিচ্ছিন্ন চলক। দ্যাট মিনস এটা আমাদের অ্যান্সার হচ্ছে না। বয়স, বয়সও অবিচ্ছিন্ন চলক। আমরা বলতে পারি ১.৫ বছর, ২.৫ বছর। দ্যাট মিনস বয়স মানে কি? এটা বছরের সাথে সম্পর্ক। বছরকে কিন্তু আমরা ওইভাবেই রিপ্রেজেন্ট করি। ১.৫ বছর, ২.৫ বছর, ১ বছর, ২ বছর করা যায়। দ্যাট মিনস এটাও ফ্র্যাকশনাল মান আসে। দ্যাট মিনস এটাও হচ্ছে না। ওজন আমরা বলতে পারি ২.৫ কেজি, ১.৫ কেজি। এটাও হচ্ছে না। তাহলে হচ্ছেটা কি? আল্টিমেটলি জনসংখ্যা। জনসংখ্যা, ছাত্র, এগুলোকে কি আমরা হাফ চিন্তা করতে পারি বা ১.৫ চিন্তা করতে পারি? পারি না। অর্ধেক তো আর জনসংখ্যা মানে বলা যায় না। যে অর্ধেক মানুষ আমরা বলতে পারি না। আমরা বলতে হবে ১ টা মানুষ বা ২ টা মানুষ। কিন্তু অর্ধেক মানুষ এভাবে বলা যাবে না। দ্যাট মিনস অ্যান্সার হবে হচ্ছে জনসংখ্যা। আচ্ছা, সো এই কোয়েশ্চেনটাও খুবই ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। আচ্ছা এটার আমরা একটু সলভটা দেখি। ঠিক আছে? বলছে স্বাভাবিক সংখ্যা। আমরা স্বাভাবিক সংখ্যার জন্য একটা সেট আগের দিন পড়েছি, জাস্ট এখন আর রিপিট করব না। এইভাবে লিখে দিলাম। যারা ভিডিওটা দেখো নাই, আগের ভিডিওটা দেখে আসো। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। যেখানে আমরা দেখতেছি না কোনো ভগ্নাংশ আছে, কোনো রুট আছে, কোনো নেগেটিভ আছে। দ্যাট মিনস আমাদের ভগ্নাংশ হচ্ছে না। ভগ্নাংশ কোনটা? এইটা, এটা হচ্ছে না। রুটও হচ্ছে না, নেগেটিভও হচ্ছে না। অ্যান্সার তাহলে কোনটা? 3। এটা আর বেশি ডিটেইলসে গেলাম না। ওকে, বলছে সেটটির প্রকৃত উপসেট কয়টি? আচ্ছা, আমরা দেখব লেখা আছে কিনা প্রকৃত উপসেট। এইটা লেখা থাকলে আমরা কয়টি বের করব কেমনে? টু টু দি পাওয়ার উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা মানে একটা সেটের মধ্যে কয়টা উপাদান আছে সেটা থেকে ১ মাইনাস করে দিব। আর শুধুমাত্র যদি বলে উপসেট কয়টি, উপসেট, তাহলে হচ্ছে টু টু দি পাওয়ার উপসেট লিখবো খালি। উপসেট না, সরি, উপাদান সংখ্যা। ইরেস, উপাদান সংখ্যা লিখতে হবে। উপাদান সংখ্যা। এখানে আর -1 করার কিছু নাই। দ্যাট মিনস এটা হচ্ছে শর্টকাট।
এমসিকিউতে আমরা এইভাবে সলভ করব। আসো। সো আমি বলতেছি যে প্রকৃত উপসেট কয়টি? দেখো এখানে ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা। দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 5। এখন 2 টু দি পাওয়ার 5 হইলে সেটার মান আসে 32। ঠিক আছে? 32 থেকে যদি আমি ১ মাইনাস করি সেটা কি বললাম? প্রকৃত উপসেট। কয়টি? দ্যাট মিনস এখানে ৩১টি। আমাদের অ্যান্সার হচ্ছে ৩১টি। আশা করি বুঝাতে পারছি। যদি বলতো উপসেট কয়টি? সেটা হলো 2 টু দি পাওয়ার 5 টি। মানে হচ্ছে 32টি। ওকে? এই কোশ্চেনটা এই টাইপসের কোশ্চেন আমি করাইছিলাম আগের দিন। জাস্ট আজকে ডাইরেক্ট করে দিই। ঠিক আছে? এটা নিয়ে আর বেশি আগাচ্ছি না। সেটা হচ্ছে a প্লাস 1/a মানে এখানে স্কয়ার আকারে আছে। এটার মান দেওয়া আছে 18। আমরা সূত্রে নিয়ে নিলাম a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়ালস টু 18। দ্যাট মিনস a ক্যানসেল আউট থাকে হচ্ছে a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 2 ইকুয়ালস টু 18। 2 এই সাইডে চলে গেলে হয়ে যায় 16 আর এই সাইডে আছে a মাইনাস 1/a। এখন যদি আমরা হোল স্কয়ার আছে যদি আমরা রুট করি দ্যাট মিনস রুট এই পাশে চলে আসবে, স্কয়ার ওই পাশে চলে গেলে রুট হয়ে গেল, আসলো 4। দ্যাট মিনস a মাইনাস 1/a এর মান 4 আসে, এটা ঠিক। তাহলে a প্লাস 1/a এর মান কত আসে সেটাও যদি আমরা করতে চাই, একইভাবে আরেকটা ফর্মুলা আছে a প্লাস 1/a হোল স্কয়ার প্লাস সরি এখানে মাইনাস হবে মাইনাস 2ab। দ্যাট মিনস 2ab দেখো এখানে কাটা যায়। দ্যাট মিনস ab লেখা না লেখা একই কথা। এখানে 18 দিতে পারি। ঠিক আছে? এইটাও একটা a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা। তাহলে a প্লাস 1/a হোল স্কয়ার আমরা ডাইরেক্ট যে চাচ্ছে যেটা যে এইটার মান কত সেটা কত হবে 18 প্লাস 2 সেটা কত হচ্ছে 20 হচ্ছে। দ্যাট মিনস আমাদের এই কন্ডিশনও ফিল আপ করছে। এখন দেখতে হবে যে a কিউব মাইনাস b কিউব এর মানটা কত আসে। সো আমরা এটার জন্য সূত্র জানি a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আশা করি এটা আমরা জানি। a মাইনাস b এর মানটা পাইছি হচ্ছে 4 ইন্টু এখানে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার প্লাস এটা কাটা গেলে থেকে 1 এভাবে লিখতে পারি। এখন a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান দেওয়া আছে 18 প্লাস 1 19। মূলত এখানে কত আসে 19 আর হচ্ছে 4 তো আছে। তাহলে আমরা ডাইরেক্ট যদি মানটা বসাই 4 ইন্টু 19 এটা আসতেছে হচ্ছে 76। দ্যাট মিনস আমাদের 3 নাম্বার অপশন হচ্ছে। দ্যাট মিনস এখানে ক খ গ মানে হচ্ছে 1 2 3 এর যা আছে গ নাম্বার হবে অ্যান্সার। ওকে, সো এটা একবারে ইজি কোশ্চেন যে tan থিটা ইকুয়ালস টু √3। এখন tan কত এর মান √3? আমরা জানি tan 60 এর মান হচ্ছে √3 এবং এটাই সমান সমান কি tan থিটা। তাহলে tan কেটে গেলে আগের দিন বলছিলাম ইনভার্স ত্রিকোণমিতির মধ্যে যে কিছুটা ইনভার্স ত্রিকোণমিতির ধারণা দিয়েছিলাম। তাহলে tan কেটে যায় থাকে হচ্ছে থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। কথা হইলো যে তাহলে sec থিটার মান কত? তাহলে sec থিটা আমরা কি জানি sec মান হচ্ছে 1/cos থিটা। তাহলে 1/cos 60 cos 60 ডিগ্রি। এটার মান কত হবে 1/1/2 মানে হাফ। দ্যাট মিনস আসবে 2। অ্যান্সার হবে ডাইরেক্ট 2। আচ্ছা, সো এটা আসলে জ্যামিতির কোশ্চেন, এটাকে স্টার দিতেই হয়। না দিলে আসলে বোঝা যাবে না যে এটার গুরুত্বটা কত। ঠিক আছে? সো বলছে 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে, তো আমি একটা বৃত্ত আঁকি যেহেতু বৃত্তের কথা বলছে। এই বৃত্তের ব্যাস বলছে 30 সেন্টিমিটার। সো বৃত্তটার ব্যাস যদি আঁকি এটা ধরো হচ্ছে বৃত্তটার ব্যাস। এখানে পুরোটা বলছে হচ্ছে 30 সেন্টিমিটার। সো আমি এখানে দিলাম 30 সেন্টিমিটার। তার বৃত্তর ব্যাস হতে দ্যাট মিনস বৃত্তের কেন্দ্র হতে বলছে। বৃত্তের কেন্দ্র হতে 9 সেন্টিমিটার দ্যাট মিনস এটা হচ্ছে 9 সেন্টিমিটার দূরত্বে যদি একটি জ্যা আঁকা হয়
এই যে একটা জে আঁকলাম, ঠিক আছে, জে আঁকলাম, তাহলে এই এ আর বি নাম দিলাম, এ বি জে ইকুয়ালস টু হোয়াট, মানে এর দৈর্ঘ্য কত এটা চাইছে। সো কোশ্চেনটা খুবই ইজি কোশ্চেন। আমাদের ব্যাস দেওয়া আছে 30 সেন্টিমিটার। ব্যাস যদি 30 সেন্টিমিটার হয়, ব্যাসার্ধ কত হবে? 15 সেন্টিমিটার। এটা আমরা সবাই জানি। আবার আমি যদি এখানে চিন্তা করি এটা সেন্টার ও, ও আর এ কে যদি অ্যাড করি, ও আর এটাকে যদি নাম দেই পি, ও পি এর মান যা হবে, ও এর মানও কি সেম হবে না? কারণ কি, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আমাদের বৃত্তের মধ্যে 15 সেন্টিমিটার এটার ও এ দেওয়া আছে, আর এটার নাম যদি দিই ডি, দ্যাট মিনস ও ডি এরও মানও দেওয়া আছে, ও এরও মান দেওয়া আছে, তাহলে এডি বের করতে পারি না? তাহলে এডি আমরা কিভাবে বের করব? পিথাগোরাস দিয়ে বের করে ফেলি। দ্যাট মিনস এডি স্কোয়ার প্লাস, মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ও ডি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, ও এ স্কোয়ার। তাহলে এডির মান আসতেছে ও এ স্কোয়ার, ওই সাইডে নিয়ে গেলে ওডিকে মাইনাস ও ডি স্কোয়ার রুট ওভার অফ, কারণ কি স্কোয়ার আছে এর জন্য করছি। তাহলে ও এ এর মান পাচ্ছি 15 হোল স্কোয়ার মাইনাস 9 হোল স্কোয়ার এর রুট। ক্যালকুলেটারে করলে দেখবো যে 12 সেন্টিমিটার আসে। দ্যাট মিনস এইটা যদি হয় 12 সেন্টিমিটার, এখানেও কি 12 সেন্টিমিটার হবে? কারণ আমরা উপপাদ্য হিসাবে জানি যে কেন্দ্র হতে জ্যার উপর লম্ব ওই জ্যাকে সমান ভাগে দুইটা ভাগে ভাগ করে ফেলে। দ্যাট মিনস এটা কেন্দ্র যদি হয়, কেন্দ্র থেকে এটা যদি একটা জ্যা হয়, এর উপর যদি আমি একটা লম্ব টানি, এই লম্বটা কি করবে? এখানে যতটুকু দৈর্ঘ্য, এখানেও ততটুকু দৈর্ঘ্যে ভাগ করে ফেলবে, মানে সমান দুই ভাগে ভাগ করে দেয়। দ্যাট মিনস এডি এর সাথে যদি আমি বি ডি কে যোগ করি, সেটাই পাই হচ্ছে এডি এ বি। আবার এই এ বি মানে হচ্ছে এডি, আর হচ্ছে বিডির জায়গায় আমি আবার এডি লিখতে পারি, কারণ কি এই দুইটা সমান। দ্যাট মিনস 2 × এডি। এখন এডির মানটা কত? আমরা দেখছি 12। দ্যাট মিনস 2 × 12 ইকুয়ালস টু 24, 24 সেন্টিমিটার। অ্যান্সারটা হবে 24 সেন্টিমিটার। আচ্ছা, সো এই কোশ্চেনটা যদি আমরা করি, এখানে দেওয়া আছে 2:3 অনুপাত। খুবই সুন্দর একটা কোশ্চেন। লসাগু বলা আছে 24। তো আমি একটা উদাহরণ দেই 36। এটাকে যদি আমরা ভাগ করি, দেখা যাবে যে 3 × 2 × 3 × 2 এমনে দিলাম, ভাগ করলাম। আরেকটা সংখ্যাকে ভাগ করি, ধরো হচ্ছে 18, ঠিক আছে? তাহলে 18 কে যদি আমরা ভাগ করতে চাই, 3 × 3 × 2 এমন করে ভাগ করলাম। এখন কথা হলো লসাগু আর গসাগু কি? জাস্ট এটা বোঝানোর জন্য দেখাচ্ছি, আর আসলে কিছুই না। যে লসাগু হচ্ছে 3 এখানেও কমন আছে, 3 এখানেও কমন আছে, 3 এখানেও কমন আছে, 3 এখানেও কমন আছে, এখানে 2 কমন, আর এখানেও একটা 2 কমন আছে। দ্যাট মিনস এদের লসাগু হবে, লসাগু এটা হবে, যে কমন পার্টগুলো আছে একবার লিখবো, 3 × 3 × 2 লেখার পরে যেগুলা কমন নাই, যেমন এই একটা হচ্ছে কমন নাই, মানে হচ্ছে এদের দুজনের মধ্যে নাই, তো সেটাকে লিখবো। সেটাই হচ্ছে আমাদের লসাগু। দ্যাট মিনস 3 × 3 × 2 × 2 কত আসে? 36। এটা হচ্ছে আমাদের লসাগু। গসাগু কি? গসাগু হচ্ছে কমন পার্ট যেগুলো ছিল শুধুমাত্র সেগুলাকে লিখবো। যেমন এখানে 3 3 2, এখানে 3 3 2, এই তিনটা কমন। দ্যাট মিনস 3 × 3 × 2 18। এটা হচ্ছে আমাদের গসাগু। আশা করি বুঝাতে পারছি। সো এখন দেখো আমরা এই ম্যাথটাকে কিভাবে সলভ করি লসাগু গসাগুর মাধ্যমে। আমাকে দেওয়া আছে 3:1 3 এমন দেওয়া। দ্যাট মিনস আমি এইভাবে চিন্তা করতে পারি, 3 2/3 এমন দেওয়া আছে। এখানে আমি জাস্ট
এক্স গুণ দিলাম, এখানে এক্স গুণ দিলাম, সমস্যা আছে? সমস্যা নাই, কারণ কি এক্স এক্স কাটা যে এখানে হচ্ছে 2:3 হয়। তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে 2x আর আরেকটা সংখ্যা হচ্ছে 3x। মানে এখানে 2 ইন্টু এক্স আকারে লেখা যায় আর এখানে 3 ইন্টু এক্স আকারে লেখা যায়। ভালো কথা। এখন জাস্ট আমরা ওই কাজটাই করব যেটা একটু আগে দেখেছি, যে এখানে কমন পার্ট হচ্ছে এক্স। তাহলে কমন পার্টের সাথে যেগুলা আনকমন পার্ট আছে সেগুলাকে গুণ দিলাম। এইটার মানটাই বলা আছে যে লসাগু কত? 24। দ্যাট মিনস এইটাই হচ্ছে 24। তাহলে এক্স ইকুয়ালস টু 24/6, মানে 4 6 24। তাহলে এক্স এর মান আসে 4। তাহলে গসাগু কত? দেখো তো, এখান থেকে যদি আমরা আবার গসাগু চিন্তা করি, গসাগুটা হবে শুধুমাত্র কমন পার্ট। দেখো এখানে শুধুমাত্র কমন পার্ট আছে এক্স আর এখানেও কমন পার্ট আছে এক্স, মানে কমন পার্টটা হচ্ছে এক্স। এটাই হচ্ছে গসাগু। তাহলে এক্স এর মান কত আসছে? 4। এটা হচ্ছে আমাদের কি বলতো? গসাগু। আশা করি বুঝাইতে পারছি কাহিনীটা কি। এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা আসবেই তোমাদের বোর্ডে, এটা আসবেই। দ্যাট মিনস অ্যান্সার হবে 4। আচ্ছা, সো এটা মুখস্থ রাখতে হবে। একটা নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য 5টি স্বতন্ত্রের উপাত্তের প্রয়োজন। ঠিক আছে, এটা মুখস্থ রাখতে হবে। ওকে, এটা আমরা আমাদের শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। এই সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90 ডিগ্রি, আর অপর দুইটা কোণ 90 ডিগ্রি হইলেই তো আমাদের 180 ডিগ্রি হয়। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে আমি চিন্তা করি অপর দুইটা কোণ, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স এবং ওয়াই এর বিয়োগফল এটা বলা আছে 10 ডিগ্রি, এখানে দেওয়া আছে। পার্থক্য মানে কি? বিয়োগফল। বিয়োগফল। আবার এক্স প্লাস ওয়াই, একটু আগে আমি বলতেছি এটা হচ্ছে 90 ডিগ্রি যদি হয়, তাহলে ওই বাকি দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে তো 180 ডিগ্রি হয়। দ্যাট মিনস বাকি দুইটা কোণকে কি হতে হবে? 90 ডিগ্রি হতেই হবে। তাহলে এই দুটা আমরা দেখছি যে এক্স প্লাস ওয়াই এর মান 90 আর এক্স মাইনাস ওয়াই এর মান কত? 10। যদি এমন হয়, আমরা আগের দিন দেখছিলাম এক্স এবং ওয়াই এর মান শর্টকাটে কিভাবে বের করব? এক্স কে বাইর করতে হইলে বাকি যে দুইটা আছে রেজাল্ট বা হচ্ছে এদের সমান সমানের ডান পাশে যেটা আছে তাকে যোগ করব, বাই 2 করব। দ্যাট মিনস এখানে আসে 50 ডিগ্রি। এখন রেজাল্ট এখানে 50 ডিগ্রি আসছে, বাট এটা কি বৃহত্তম কোণ নাকি ক্ষুদ্রতম কোণ? এটা যদি জানতে হয় আমাদের এখানে 10 ডিগ্রি যেটা আছে সেটা বুঝতে হবে। কারণটা হচ্ছে যে দেখো, এক্স এইটার মান যা আছে একটা পজিটিভ রেজাল্ট, ওয়াই এটার মান যা আছে এটা একটা নেগেটিভ রেজাল্ট। ঠিক আছে, মানে এদের মধ্যে যখন আমরা এই অপারেশনটা চালাবো, মানে এক্স মাইনাস ওয়াই করবো, তখন যেটা হবে এখানে পজিটিভ রেজাল্টই আছে। যদি নেগেটিভ এখানে দিই তখন এখানে পজিটিভ হবে। এটা থেকে যদি এই সংখ্যা থেকে এই সংখ্যা যদি বিয়োগ দেই, তাহলে রেজাল্টটা কত আসতেছে? 10, যেটা হচ্ছে পজিটিভ রেজাল্ট। দ্যাট মিনস আমার এক্স এর মানটা বড় হচ্ছে, ওয়াই এর মানটা ছোট হচ্ছে। একটা যদি এক্সাম্পল দেই যে 5 মাইনাস 2 ইকুয়ালস টু আসে 3। দ্যাট মিনস এক্স কে আমি চিন্তা করতেছি 5, ওয়াই কে চিন্তা করতেছি 2, আর রেজাল্ট আসতেছে 3। মাইনাস করতেছি, দেখো 5 ও পজিটিভ, ওয়াই ও পজিটিভ, মাঝখানে বিয়োগ করতেছি। দ্যাট মিনস এখানে বড়টাকে 5 আর ছোটটাকে 2। দ্যাট মিনস হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই। আশা করি বুঝাইতে পারছি। এবং এটা শর্টকাটে আমরা করছি। কেমনে করছি আগের দিন বুঝাইছিলাম, একটু দেখে নিও ভিডিওটা। আচ্ছা, সো এই প্রবলেমটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এখানে বলেছে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 0 এবং এফ অফ এক্স এর মান দেওয়া আছে কত? এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। সো এটাকে আমরা জাস্ট এখন মিডল ফ্যাক্টর করব। মানে 6 একে 6, দ্যাট মিনস মাইনাস 6 প্লাস 1 দিলে আমরা হচ্ছে মাইনাস 5 পাই। সো এক্স স্কোয়ার মাইনাস 6 এক্স প্লাস এক্স মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। এইভাবে আমরা ভেঙে ফেললাম যেভাবে আমরা মিডল ফ্যাক্টরটা করি। সো এখানে হবে এক্স যদি আমরা কমন নিই, এক্স মাইনাস 6, ওকে, প্লাস 1 এক্স মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0।
সুতরাং এখান থেকে আমরা বলতে পারি আমাদের ফ্যাক্টর কয়টা হবে, সেটা হচ্ছে এক্স মাইনাস সিক্স আর একটা হবে এক্স প্লাস ওয়ান। এই দুইটা ফ্যাক্টর হবে এবং এদের মাল্টিপ্লিকেশন হবে জিরো, মানে মাল্টিপ্লাই করলে এটা জিরো রেজাল্টটা দিবে, এদের গুণফল শূন্য হবে। সুতরাং আমরা এটা বলতে পারি এক্স এর মান একবার আসবে মাইনাস ওয়ান আর একবার আসবে কি বলতো সিক্স। জাস্ট ওই যে হয় অথবা ওইভাবে করেছি। দ্যাট মিনস আমাদের অ্যান্সারটা হবে এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান কমা সিক্স। এটা আমাদেরকে খুঁজতে হবে। সো এটা আমরা দেখি মাইনাস ওয়ান কমা সিক্স, ক নাম্বার অ্যান্সার। আচ্ছা, এই ম্যাথটাও খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সো এই ম্যাথটাকে যদি আমরা সলভ করতে চাই, ঠিক আছে, এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব? সেটা হচ্ছে বলা আছে যে এটা একটা সমবাহু ত্রিভুজ। খুবই ইম্পর্টেন্ট জিনিস, একটা সমবাহু ত্রিভুজ যার শীর্ষবিন্দু হচ্ছে এ বি সি, এবং এ বিন্দু থেকে বিসি এর উপর একটা লম্ব যদি টানি সেটা হচ্ছে ডি। যেটা হয়েছে যে এই লম্বটা এই বিসি বাহুকে দুইটা ভাগে ভাগ করছে। দ্যাট মিনস আমার কাছে বিডি এবং সিডি এই দুটো সমান। তো এটা আমরা জানি, এটা লিখে নিলাম। এখন কথা হইল যে সমবাহু ত্রিভুজ ঠিক আছে, এর মধ্যে আমার একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর বাকি দুটো কোণ আমি চাইলে বলতে পারি একটা হচ্ছে 60 ডিগ্রি আর একটা হবে হচ্ছে 30 ডিগ্রি। কেমনে হয়েছে? আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের জন্য আমি এটা লিখে দিই, যেহেতু বলছি এখানে লিখেই দিই, সমবাহু ত্রিভুজের কোণ সবসময় 60 ডিগ্রি হবে। কোণ 60 ডিগ্রি, মানে যতগুলা কোণ আছে সবগুলা কোণই হবে 60 ডিগ্রি। দ্যাট মিনস এ বি কোণটা হবে 60 ডিগ্রি, সি কোণটা হবে 60 ডিগ্রি, আবার এ পুরোটা, এই পুরোটা হবে কি বলতো 60 ডিগ্রি। আচ্ছা, সো এটা আমাদের দরকার নেই। আমাদের এখানে হচ্ছে বিডি দেওয়া আছে 2, তার মানে সিডি আর বিডি সমান, দ্যাট মিনস এখানেও 2। দ্যাট মিনস বিসিটা হবে আমাদের 4। ওকে, তাহলে বিসি যেহেতু সমবাহু ত্রিভুজ, বিসি এ বি আর এসি সব কি সমান, দ্যাট মিনস এটাও 4, এটাও 4। মজার বিষয় হচ্ছে এই সমবাহু ত্রিভুজের এটা হচ্ছে আমাদের লম্ব, যেটা আমাদের জানা নাই, বাট এটা আমাদের 4, এটা হচ্ছে আমাদের 2। ঠিক আছে, তাহলে আমরা এখন জাস্ট যেটা করতে পারি যে এই এ আর ডি এটা বাইর করতে পারি শুধুমাত্র পিথাগোরাস ইউজ করে, আর কিছুই লাগতেছে না। দ্যাট মিনস এটা 4, এটা 2, তাহলে এটা কত হবে? আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দ্যাট মিনস এখানে হচ্ছে লম্ব হচ্ছে এডি, আমি ডান সাইডে লিখলাম এডি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে বিডি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ মানে এবি হোল স্কোয়ার। ওকে, সো এডি স্কোয়ারকে এক সাইডে রাখলাম, এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এবির মান হচ্ছে আমাদের এখানে 4 স্কোয়ার মাইনাস বিডির মান হচ্ছে 2 স্কোয়ার। দ্যাট মিনস 16 মাইনাস 4 হবে 12। সুতরাং এডিটা কত আসবে? √12, যেটার মানটা আসবে হচ্ছে 3 4 12। ঠিক আছে, দ্যাট মিনস 2√3 আসবে অ্যান্সারটা। অ্যান্সারটা হবে 2√3, দ্যাট মিনস ক নাম্বার অ্যান্সার আমাদের। খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এখানে আমাদের ত্রিভুজের কনসেপ্ট লাগছে, একই সাথে আমাদের পিথাগোরাসের কনসেপ্টও লাগছে। সো এই প্রবলেমটা এই জন্যই ইম্পর্টেন্ট। আশা করি বুঝাইতে পারছি। একটা এসএসসি পরীক্ষার কোশ্চেনে পিথাগোরাস থাকবে না সেটা হয় না। ঠিক আছে, সো এই কোশ্চেনটা এর জন্য অনেকটা ইম্পর্টেন্ট। মনে রাখতো না সবার যে আচ্ছা, সো এখন যে জিনিসটা হয়েছে যে এটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম। ঠিক আছে, এইসব প্রবলেম একটু বোর্ড যদি কঠিন কোশ্চেন করতে যায় তখন এই টাইপসের কোশ্চেন করতে পারে। এখানে বলছে সুষম বহুভুজ, যেহেতু এই কনসেপ্ট এসেছে আমাকে এই কনসেপ্টটা একবারে ডিটেলসে বুঝাতে হচ্ছে। সেটা হচ্ছে সুষম মানে হচ্ছে সমান, আর ষড়ভুজ ত্রিভুজ এগুলো সব কি আসলে বহুভুজ।
তাহলে সুষম বহুভুজের একটি কোণ এর ফর্মুলাটা হবে বহুভুজের যতগুলা বাহু থেকে 2 মাইনাস ইন্টু 180 ডিগ্রি বাই বহুভুজের বাহুর সংখ্যা। এটা আসলে কি বুঝাচ্ছে আমি যদি বলি, একটা ত্রিভুজ ধরলাম, এটা যদি সুষম ত্রিভুজ হয় মানে এর যে তিনটা কোণ সমান হইতে হবে, একই সাথে এর তিনটা বাহু সমান হইতে হবে, তখন এটা একটা সুষম বহুভুজ। এবং সবচেয়ে ছোট সুষম বহুভুজ হচ্ছে ত্রিভুজ। এই ত্রিভুজের নাম হচ্ছে সুষম ত্রিভুজও বলা যায়, বা এটার আরেকটা নাম হচ্ছে সমবাহু ত্রিভুজ। আমরা এই নামে চিনি, সমবাহু ত্রিভুজ। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, যদি একটা চতুর্ভুজকে বলি, দ্যাট মিনস সেটা একটা বর্গ হতে হবে যা চারটা কোণ সমান। ঠিক আছে, চারটা কোণ সমান হইতে হবে এবং চারটা বাহু সমান হইতে হবে। সেটাই হচ্ছে আমাদের কি হচ্ছে সুষম চতুর্ভুজ, যেটা হচ্ছে আমরা একটা বর্গ হিসাবে চিন্তা করতে পারি। সো সমান বাহু মানে সমান থাকবে, বহুভুজের বাহুগুলা কি হবে এখানে সমান হবে, বাহু হবে সমান, এবং তখন তাদের কোণ, প্রত্যেকটা কোণ কি হচ্ছে সমান হচ্ছে। দ্যাট মিনস একটা কোণ যদি হয় এইটা, তাহলে পুরা কোণটাই হচ্ছে কি বলতো, প্রত্যেকটা কোণ হবে আমাদের এই ফর্মুলা দিয়ে কাজ করবে। দ্যাট মিনস একটা সুষম বহুভুজ যেখানে আমাদের বাহু কয়টা বলতো, বাহু হচ্ছে 6টা। দ্যাট মিনস এন এর মান এখানে কত বের হইতেছে 6। ঠিক আছে, জাস্ট এখন আমরা কোণটা বের করি। তাহলে 6 - 2, এটাকে যদি 180 ডিগ্রি দ্বারা গুণ করি আর ভাগ করি 6 দ্বারা, যেটা রেজাল্ট আসবে সেটাই আমাদের অ্যান্সার। সো আমরা ক্যালকুলেটর ইউজ করি, এখানে 4/6 করি আর এখানে 180 দ্বারা গুণ করি, দ্যাট মিনস 120 ডিগ্রি। অ্যান্সার আসতেছে 120 ডিগ্রি। আশা করি বুঝাইতে পারছি। এটা খুবই ইম্পর্টেন্ট, আমি একটু আবার রিপিট করে দিই। আমাদের ফর্মুলা হচ্ছে বহুভুজের বাহুর সংখ্যা থেকে দুইটা মাইনাস করবো, মানে দুই মাইনাস করবো, আর বাহু যতগুলো আছে তা দ্বারা ভাগ করব এবং 180 দ্বারা গুণ করব। যেটা হবে সেটা হচ্ছে আমাদের বহুভুজের জাস্ট একটা কোণ। আর বহুভুজের একটা কোণ যা হবে, প্রত্যেকটা কোণই সেম হবে। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের সুষম বহুভুজের প্রত্যেকটা বাহুর কোণ। এটা বুঝা গেছে? দ্যাট মিনস এটা একটা ফর্মুলা অবশ্য রাখতে হবে। আচ্ছা, এটা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, যেখানে আমরা অনেকটা বেসিক জানতে পারবো বৃত্ত সম্পর্কে। সো স্টার্ট দিয়ে দিলাম। বলছে কি আমরা একটু পড়ি। 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, দ্যাট মিনস বৃত্ত অন্তঃস্পর্শ করলে তাদের মধ্যকার দূরত্ব কত? দূরত্বটা কি মধ্যকার দূরত্ব। সো আগে আমি একটু বহিঃস্পর্শটা বলবো। দুইটা বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের মধ্যকার যে দূরত্ব, স্পর্শ, তাদের মধ্যকার দূরত্ব কত সেটা আগে বের করবো। দ্যাট মিনস এটা একটা বৃত্ত আছে, আর এখানে যদি আরেকটা বৃত্ত থাকে, একটু এটাকে একটু মিলাই দিতে হবে, নাইলে আসলে বুঝতে সুবিধা হবে না। ধরো যে এদিকে আর একটা বৃত্ত আছে, এই দুইটা বৃত্তর সেন্টার এটা। এখন আমি যদি একটা কোশ্চেন করি, দুইটা বৃত্তর বহি স্পর্শ করে আছে মানে দুইটা বাইরের দিকে লেগে আছে। এখন আমাকে যদি বলে এদের কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এখানে বলছে কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সেটা কত? সেটা মানে হচ্ছে এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের একবারে ডিস্টেন্স, সরল রেখা, সেটা কত, সেটা বের করতে হবে। তার মানে এখানে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে যখন বহি স্পর্শ করছে দুটো বৃত্ত, এইটা হচ্ছে এই প্রথম বৃত্তের জন্য হচ্ছে ব্যাসার্ধ, এর জন্য R1 দিলাম। আর এটা হচ্ছে দ্বিতীয় বৃত্তের জন্য ব্যাসার্ধ, যেটাকে আমরা R2 দিলাম। দ্যাট মিনস R1 আর R2 এই দুটাকে যদি আমরা যোগ করে দিই, সেটা কি পাই? বহি স্পর্শ করে এমন দুইটা বৃত্ত, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। দ্যাট মিনস বহিঃস্পর্শ করে দুইটা বৃত্ত, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? R1 প্লাস R2। আশা করি বুঝাইতে পারছি। আর যদি অন্তঃস্পর্শ করে,
সেই ক্ষেত্রে কনসেপ্টটা কি হবে? দেখো, অন্তঃস্পর্শ মানে এই একটা বৃত্ত, এই বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত, এই যে এরা হচ্ছে পরস্পর পরস্পর অন্তঃস্পর্শ করতেছে। দ্যাট মিনস এটা যদি হয় প্রথম বৃত্তের কেন্দ্র, এটা যদি হয় দ্বিতীয় বৃত্তের কেন্দ্র, তখন আমাদের ফর্মুলাটা হয় জাস্ট এইটার রেডিয়াস যেটা আছে সেটা কত, আমি চিন্তা করলাম বড়টার হচ্ছে R1, আর যেটা ছোট আছে সেটার জন্য কালার, হ্যাঁ কালার হচ্ছে একটু গ্রিন রাখি, যে ছোটটার জন্য সার্কেলের রেডিয়াস হচ্ছে এটা, এটাকে দিলাম হচ্ছে R2। দ্যাট মিনস এই বড়টা হচ্ছে R1, এই R1 থেকে যদি আমি মাইনাস করে দিই R2, তাহলেই তো এই এতটুক যে গ্রিনটা পাচ্ছি। দ্যাট মিনস সেন্টার টু সেন্টারের ডিস্টেন্সটা কি হবে, R1 মাইনাস R2। আচ্ছা, যদি কারো বুঝতে সমস্যা হয় সে জাস্ট এটা মুখস্থ রাখলেই হবে। আর অন্তঃস্পর্শ করে এমন দুইটা বৃত্তের কেন্দ্রের থেকে মধ্যবর্তী, মানে কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সেটা কত, সেটা হচ্ছে R1 মাইনাস R2। বাট আমি একটু সুন্দরভাবে মুখস্থ রাখতে বলি, সেটা হচ্ছে R1 মাইনাস R2 না, আমি R1 ডিফারেন্স, এটাকে বলা হয় ডিফারেন্স সাইন R2। মানে R1 এর মান অলওয়েজ কি দিতে হবে, পজিটিভ হইতে হবে, পজিটিভ। আসো তাহলে আমরা একটু এই বোর্ড কোশ্চেনটা সলভ করে দিই। এখানে বলছে যে 8 সেন্টিমিটার ব্যাস, দ্যাট মিনস ব্যাসার্ধ R1 আমি চিন্তা করতেছি 4 সেন্টিমিটার, কারণ অর্ধেক করে দিছি, ব্যাসের অর্ধেক কিন্তু ব্যাসার্ধ। আর R2 হচ্ছে আমাদের, এখানে বলছে 6 সেন্টিমিটার হচ্ছে ব্যাস, দ্যাট মিনস 3 সেন্টিমিটার হচ্ছে আমাদের ব্যাসার্ধ। আমি যদি R1 থেকে R2 বাদ দিই, দ্যাট মিনস R1 মাইনাস R2, এটা পাই হচ্ছে 4 মাইনাস 3, দ্যাট মিনস 1। তাহলে আমার অ্যান্সার হওয়ার কথা 1, এবং এটাই অ্যান্সার, ঠিক আছে। বাট আমি যদি R2 মাইনাস R1 করি, সেক্ষেত্রে আমার রেজাল্ট কি আসে দেখো, R2 এর মান 3, R1 এর মান হচ্ছে 4, দ্যাট মিনস অ্যান্সার আসে -1। আমি বলছি -1 নেওয়া যাবে না, তাহলে কি নিতে হবে, আমাদের এখানে পজিটিভ মান নেওয়া লাগবে। দ্যাট মিনস এই -1 কে তখন আমরা এইভাবে মডুলাস দিয়ে দিই, মডুলাস দিয়ে দিলে সেটা হচ্ছে +1 হয়ে যায়। দ্যাট মিনস আমাদের অ্যান্সার হবে +1, এবং একক যেটা আসে সেটা একক দিতে হবে। আশা করি বুঝাতে পারছি। যদি এমন হয় যে এই বৃত্তের ব্যাসার্ধ যদি হয় 3 সেন্টিমিটার, আর এই বৃত্তের ব্যাসার্ধ যদি হয় 4 সেন্টিমিটার, তখন বহিঃস্পর্শ করে আছে, এখানে দেখতে পাচ্ছি বহিঃস্পর্শ করে আছে, তাহলে কেন্দ্র থেকে তাদের মধ্যকার যে দূরত্ব সেটা কত, সেটা হচ্ছে যে 3 প্লাস 4 সেন্টিমিটার, দ্যাট মিনস এখানে 7 সেন্টিমিটার আসবে। আশা করি বুঝাইতে পারছি। ওকে, আচ্ছা এটা একবারে ইজি প্রবলেম, আমরা জানি কি সাইন 90 মাইনাস থিটা, এটাকে এখানেই রাখলাম। এখন সাইন কতর মান √3/2, এটা মুখস্থ থাকলে খুবই ইজি, কারণ আমরা জানি সাইন 60 মান √3/2। এখন দুই সাইড থেকে আমরা ইনভার্স, আগের দিন শিখছিলাম ইনভার্স দিয়ে সাইন সাইন কেটে যায়। দ্যাট মিনস থিটা মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। দ্যাট মিনস এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, হাতে ক্যালকুলেশন করলে দেখবো থিটার মান আসে হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, থিটার মান আসবে কত, 30 ডিগ্রি। খুবই ইজি একটা কোশ্চেন ছিল। ওকে, এটাকে আমি স্টার্ট দিই, কারণ এটা হচ্ছে এক কথায় মুখস্থ টাইপসের। সেটা হচ্ছে আমাদের কাছে যদি পরিসীমা দেওয়া থাকে, আমি এখানে লিখি জাস্ট পরিসীমা, আমার কাছে জাস্ট পরিসীমা দেওয়া আছে, আমি কি আঁকতে পারবো, শুধুমাত্র বর্গ আঁকতে পারবো। যদি আমার কাছে পরিসীমা আর যদি কোণ দেওয়া থাকে, যে কোনো একটা কোণ, একটি কোণ, তখন আমি আঁকতে পারবো হচ্ছে রম্বস। ঠিক আছে, এই কথাটা একটু মুখস্থ রাখতে হবে, কারণ কি এটা হচ্ছে তোমাদের বইয়ে জেনারেল ম্যাথের উদাহরণে একটা ম্যাথ আছিল। ঠিক আছে, যে পরিসীমা দেওয়া আছে, আমাদেরকে কি করতে হবে, ওইখানে হচ্ছে একটা বর্গ আঁকতে হয়, এইভাবে করে এখানে এই পরিমাণ কাটে, এই পরিমাণ কাটে, এদিকে একটা দেয়, এইভাবে দেয়, এইভাবে করে একটা বর্গ আঁকে। আশা করি শর্টকাটে যেভাবে বলছি মনে আছে মনে হয়। দ্যাট মিনস এখানে হচ্ছে আসলে একটা কোণ দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, দ্যাট মিনস এখানে অ্যান্সার হবে রম্বস। ওকে, এটা শর্ট সিলেবাসের বাহিরে, এটা লাগবে না, এটাকে আমরা কেটে দিই, এটা শর্ট সিলেবাসের বাহিরে, এটা দরকার নেই।
আচ্ছা, এই ম্যাথটা খুবই ইম্পোর্টেন্ট একটা ম্যাথ। সো আমি আজকে যেহেতু এটা করাচ্ছি এটা বলে দিই এটাকে কিভাবে কি করতে হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে 4x - 7 এটাকে যদি আমরা রুট করি প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। ওকে? জাস্ট রুট ওভারকে x এর রাখি 4x - 7 আর -1 কে এদিকে নেই। তারপরে স্কোয়ার করি 4x - 7 আর -1 কে স্কোয়ার করলে আসে 1। আবার 4x -7 ওই পাশে চলে গেলে হয়ে যায় +7। দ্যাট মিনস এখানে আসে 1 + 7 দ্যাট মিনস 8। তাহলে 4x ইজ ইকুয়ালস টু কত আসে? 8। তাহলে x এর মান কত হয়? 2 হয়। তাহলে x এর মান যদি 2 হয়, আমার সেটটা কি হইতে হবে? এখানে বলছে একটা সেট। এই সমীকরণের সমাধান যেটা হবে সেটা একটা সেট। দ্যাট মিনস সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি। এর সমাধান কি? x ইকুয়ালস টু 2। এটা আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, এটা খুবই বড় একটা ভুল। ঠিক আছে? এই ভুলটা করা যাবে না। এখন আসো আমি এটা ইচ্ছা করে ভুলটা করেছি। এখন এটাকে আমরা যদি ঠিক করতে চাই, কিভাবে ঠিক করব? তাহলে ঠিকটা আমি অন্য কালি ইউজ করি। সেটা হচ্ছে আমি এখানে 4x - 7 প্লাস 1 ইকুয়ালস টু 0 এটা লিখলাম। তারপরের দিকে আমাকে একটু চিন্তা করতে হচ্ছে যে 4x - 7 ওই পাশে নিয়ে গেলে হয় -1। এই জায়গাটা না আমাদেরকে একটা জিনিসকে ইঙ্গিত করে। সেটা হচ্ছে আমি উপরেই লিখে দিই। এটা একটা নোট। কোনো একটা সংখ্যাকে যদি আমরা রুট ওভার বা বর্গমূল করি, আমরা অ্যান্সার অলওয়েজ পজিটিভ পাবো। কোনোদিনও নেগেটিভ পাবো না। যদি পজিটিভ পাই, আমার ভিতরের সংখ্যা যেটা আছে তাকে পজিটিভ হতেই হবে। বুঝা গেছে? যেমন আমি একটা এক্সাম্পল যদি দিই, রুট ওভার অফ 3 এর মানটা কি আসে? যদি আমরা একটু ক্যালকুলেটরে করি, সেটা হচ্ছে রুট ওভার অফ 3 এর মানটা আসে 1.73। এই মানটা কি পজিটিভ না? হ্যাঁ, পজিটিভ আসছে। আবার এই 3 টা ভিতরে যেটা আছে সেটাও কি পজিটিভ না? সেটাও পজিটিভ আসছে। বাট আমরা যদি মাইনাস √3 দেই, সে মানটা নেগেটিভ আসবে। কারণ কি পজিটিভ নেগেটিভে নেগেটিভ। এটা হইতে পারে। ঠিক আছে? মানে -1.73 এই ক্ষেত্রে হয়। কিন্তু আমি যদি বলি √3 এইটা পসিবল না। এটা তোমরা একটু ক্যালকুলেটর ট্রাই করো দেখবো ম্যাথ এরর দেখা দিবে। ঠিক আছে? দ্যাট মিনস এটা পসিবল না। এটা কোনোদিনও পসিবল না। আবার এখানে যে একটা জিনিসকে রুট করছি, রেজাল্ট ধরো √3 এর মান কোনোদিনও নেগেটিভ পাবো, এটাও কিন্তু পসিবল না। দ্যাট মিনস কোন সংখ্যাকে আমরা রুট করলে সেটা অবশ্যই পজিটিভ হইতে হবে এবং রেজাল্টও কি হইতে হবে? অবশ্যই পজিটিভ হইতে হবে। তার মানে 4x - 7 এটাকে অবশ্যই পজিটিভ হইতে হবে। আর রেজাল্টও কি হইতে হবে? অবশ্যই পজিটিভ হইতে হবে। যদি পজিটিভ না হয় তাহলে কি হবে না? আমরা সমাধান পাবো না। যেহেতু এখানে -1 এসেছে কোনো একটা সংখ্যা যেমন 4x - 7 কে যখন রুট করছি আমরা পাইছি -1। দ্যাট মিনস এখানে আমরা পজিটিভ পাইনি। সুতরাং x এর কোনো সমাধান নেই। এক কথায় x এর কোনো সমাধান নেই। x এর যদি কোনো সমাধান না থাকে তাহলে ওই সেটটা কি হবে? একটা ফাঁকা সেট হবে। ফাঁকা সেটকে আমরা এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়েও প্রকাশ করি। আরেকটা হচ্ছে এইভাবে ফাই দিয়ে দিই। দ্যাট মিনস আমাদের অ্যান্সার হবে এখানে ফাঁকা সেট ফাই। বাট এটা কিন্তু ভুল। এখানে আবার ফাইও দিবা আবার ফাঁকা মানে সেকেন্ড ব্র্যাকেটও দিবা এটা ভুল। এটা করা যাবে না। আচ্ছা তো এই কোশ্চেনটাকে যদি আমি একটু এমন করে দেই যে 4x - 7 একে রুট করলাম +1 থাকলো আর এই সাইডে আমি দিলাম হচ্ছে 1। তখন যেটা হবে বা হচ্ছে আমি এখানে 2 দিলাম। ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে 2 দিলাম। তখন কি হয়? দেখো 4x - 7 এটা রুট থাকলো। 2 এদিকে থাকলো, +1 ওদিকে গেলে হয়ে যায় -1। দ্যাট মিনস অ্যান্সার আসে 2 - 1 কত? 1 আসে। দেখো তো এই ভিতরে যেটা আছে সেটাও পজিটিভ চিন্তা করতেছি। বাইরে যেটা আছে সেটাও কি পজিটিভ হচ্ছে। দ্যাট মিনস এর একটা x এর মান পাওয়া যাবে। তার মানে এখানে আমরা যদি বলি 4x - 7 = 1 এখন জাস্ট এখানে রুট করি, স্কোয়ার করে দেই।
স্কোয়ার করে দিলে পাবো 4x মাইনাস 7 ইকুয়ালস টু 1, তারপরে জাস্ট 4x ইকুয়ালস টু 1 মাইনাস 7 ওই পাশে চলে গেলে হয় যায় প্লাস 7 মিনস 8, তাহলে 4x ইকুয়ালস টু 8 আসতেছে। x এর মান তাহলে কত আসে? 2 আসে। খুবই ভালো কথা, x এর মান যদি 2 আসে তার মানে xই মানে কি সমীকরণের সমাধান। যেহেতু পজিটিভ হয়েছে দ্যাট মিনস এইটা তখন কারেক্ট হচ্ছে। বুঝা গেছে? এখানে যেটা পাইছিলাম এটাই পাইছি, আর কিছুই না। এখানে যেটা পাইছিলাম এটাই পাইছি। সো এখানে আমাদের তখন অ্যান্সার তখন এটা হইতো, যদি এরকম আমাদের কোশ্চেনটা দেওয়া থাকতো। আশা করি বুঝাইতে পারছি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি যতটুকু পারছি অনেক ডিটেইলসে বোঝানোর চেষ্টা করছি। এটা একটা অবশ্যই আমরা 10 স্টার দিয়ে দিতে পারি। এটা মানে অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে। আচ্ছা, সো এটা আহামরি কোনো কিছুই না। একবারে ইজি কোশ্চেন যে 1 মাইনাস কট স্কোয়ার, এটাকে আমরা একটু ভেঙে ফেলি। সেটা হচ্ছে কজ স্কোয়ার এ আর নিচে হচ্ছে সাইন স্কোয়ার এ। আর এখানে হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার এ থাকলো। জাস্ট এখন নরমাল যে ভাগকে আমরা লিখি, প্রকাশ করি সেভাবেই লিখলাম। সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, আর এখানে হচ্ছে কজ স্কোয়ার সাইন স্কোয়ার এটা থাকলো। হ্যাঁ, আর এখানে হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার। এখানে আমরা কি বলতে পারি? সাইন স্কোয়ার এ না? এটা তো আমরা জানি ফর্মুলা যে কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ এর মানটা কি বলতো? 1। দ্যাট মিনস 1 মাইনাস কজ স্কোয়ার এ এর মানটা হবে সাইন স্কোয়ার এ। একটু পড়লেই পারবা এই লাইনটা। দ্যাট মিনস এখানে সাইন স্কোয়ার এ আসবে। দ্যাট মিনস এই ভাগের সাথে সাইন স্কোয়ার এ আর সাইন স্কোয়ার এ কি গুণ হয়ে যাবে না? মানে এরকম হবে না? সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। আর উপরে যেটা আছে সেটার মান কি হবে? 1 হবে। এটা সূত্র আমরা জানি। মিনস 1 বাই সাইন টু দি পাওয়ার 4a। তাহলে এটা হচ্ছে 1 বাই সাইন, এটাকে আমরা লিখতে পারি কি? কোসেক। কোসেক টু দি পাওয়ার 4a। আশা করি বুঝাইতে পারছি। অ্যান্সারটা হবে ক। একবারে ইজি কোশ্চেন ছিল। আচ্ছা, এটা অনেকটা বুঝার বিষয় আছে। সো এখানে আমরা একটু বুঝবো কাহিনীটা কি। এটাকে অবশ্যই স্টার্ট দিতে হবে। ঠিক আছে? অবশ্যই এটা এই অধ্যায় না, বাট ত্রিকোণমিতির সাথে রিলেটেড। এর জন্য এটা দেখাচ্ছি। আসো, বলছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। ঠিক আছে? যদি কোণ 50 ডিগ্রি হয়, মাথায় রাখবা একটা তো 90 ডিগ্রি ফিক্সড, আর বাকি দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি হইতে হবে। আমি একটা বলছি 50 ডিগ্রি, আর একটা কত হবে? 90 থেকে 50 বাদ দিতে হবে। দ্যাট মিনস এখানে 40 ডিগ্রি হবে। বুঝা গেছে? আবারও একটু বলি, 90 ডিগ্রি যদি একটা হয়, বাকি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হইতে হবে। যদি না হয় তাহলে ত্রিভুজ গঠন করতে পারবে না। কেন পারবে না? কারণ এখানেও 90, এখানেও 90, 180 ডিগ্রি হবে। দ্যাট মিনস এখানে 40 ডিগ্রি হইতে বাধ্য। আচ্ছা, সো চিন্তা করো আমার ভূমির সাথে কোণটা যত কমবে, ঠিক আছে? কোণটা যত কমবে, এখানে একটা কোণ চিন্তা করো আগে, নর্মালি চিন্তা করো আগে যে এখানে একটা কোণ ছিল ধরো 10 ডিগ্রি। ঠিক আছে? অনেক কম একটা কোণ ছিল। আমি যদি কোণটা একটু বাড়াই, আমার ত্রিভুজটা এদিকে আসলো। দ্যাট মিনস আমার লম্বটা কিন্তু বেড়ে গেল। এখানে আবার কোণ ধরা হচ্ছে কত? 30 ডিগ্রি। ঠিক আছে? দ্যাট মিনস আমার লম্বটা যখন বাড়ছে, ভূমিটা তখন কমতেছে। দ্যাট মিনস লম্ব বাড়লে ভূমি কমে। আবার লম্ব বাড়া মানে কি? আমাদের কোণ বাড়া না? কোণ বাড়া। আচ্ছা, সো যখন 50 ডিগ্রি কোণ হয়, তখন চিন্তা করো যে আসলে কি হইছে। লম্ব আর অতিভুজ কি সমান হয়? এটা কোনোদিনও পসিবল না। লম্ব আর ভূমি সমান হয়? এটাও পসিবল না। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের জন্য পসিবল যদি এখানে 45 ডিগ্রি কোণ হয়। এটা শুধুমাত্র পসিবল 45 ডিগ্রি কোণ হয়। ঠিক আছে? এটাও পসিবল যখন আমাদের, যদি আমি একটু সহজে বলি, লম্ব আর অতিভুজ তখনই সমান হবে যখন 90 ডিগ্রি কোণ হয়। এটা বুঝার দরকার নেই এখন।
ঠিক আছে? এগুলা বুঝতে গেলে একটু সময় লাগবে বাট এগুলো এখন বুঝার দরকার নেই। এগুলো হবে না। সহজ কথা হবে না। কেন হবে না? এখানে আমরা দেখেই বুঝতে পারতেছি। দ্যাট মিনস ৫০ ডিগ্রি যখন কোণ হবে, তখন অবশ্যই এখানে চিন্তা করতে হবে আমার কোণটা হচ্ছে ৫০ ডিগ্রি, তখন আমার ভূমিটা কি হচ্ছে? ছোট হচ্ছে এবং লম্বটা কি হয়ে যাইতেছে? বড় হইতেছে। এটা বুঝতে পারছি। দ্যাট মিনস এখানে আমার হচ্ছে ভূমিটা ছোট, লম্বটা বড়। এখানে কিন্তু ভূমি কোনদিনও বড় হইতে পারবে না। ভূমি বড় হইতে গেলে আমার অ্যাঙ্গেলটা কমে যেতে হবে। এই যে এইখানের কেসটা দেখো আমি আবারও একটু বলে দেই। তো ধরো এখানে আমাদের বা একটা ভূমি আছে। ঠিক আছে? এটা একটা ভূমি চিন্তা করো। এই যে আমাদের কোণটা। আমাদের কোণটা যদি একটু বাড়াই, দ্যাট মিনস কোণটা এদিকে বাড়ায় ফেললাম এতটুকু পর্যন্ত। মিনস আমাদের এটা হচ্ছে এখন বর্তমান কোণ। তখন আমাদের যে ত্রিভুজটা এটা হইল। দ্যাট মিনস এখানে ভূমিটা বেশি ছিল। এক্ষেত্রে ভূমিটা এত বড় ছিল যখন কোণ কম। আবার যখন আমি কোণ বাড়াইছি তখন আমার ভূমিটা কিন্তু ছোট হয়ে গেছে। দ্যাট মিনস ৫০ ডিগ্রি যখন, তখন ভূমিটা ছোট। আমার কোণটা কি ৫০ ডিগ্রি না? দ্যাট মিনস ভূমিটা ছোট, লম্বটা বড়। যদি ৪৫ ডিগ্রি হইতো, তখন ভূমি আর লম্ব ২ টা সমান হইতো। এই ২ টা সমান হইতো যদি এটা ৪৫ ডিগ্রি কোণ হইতো। এখন ৫০ ডিগ্রি হইছে দ্যাট মিনস একটু উপরে গেছে। এই যে উপরে গেছে। এই ৫০ ডিগ্রি কোণ। দ্যাট মিনস আমার লম্বটা বাড়ছে, ভূমিটা কমে গেছে। আশা করি এবার বুঝতে পারছো। এইটা বুঝলে আশা করি আর কঠিন লাগার কিছু নাই। আশা করি বুঝাইতে পারছি। যে ৪৫ ডিগ্রি যখন হয় এটা একটু মুখস্থ রাখো। চাইলে অনেক আমি যেভাবে বলছি তুমি যদি একটু চিন্তা করো, নিজে একটু ডিপলি চিন্তা করো তাহলে তুমি বুঝতে পারবা যে আমি যেটা বলছি না এটা ঠিকই আছে। ৪৫ ডিগ্রি কোণ হলে তাহলে আসলেই লম্ব আর হচ্ছে ভূমি ২ টা সমান হয়। যে এক্সাম্পলটা দিছি একটু চিন্তা করলে বুঝতে পারো। যদি না বুঝে থাকো, শুধুমাত্র এতটুকু মুখস্থ রাখো যে ৪৫ ডিগ্রি কোণ হলে লম্ব আর ভূমি সমান হয়। যেহেতু ৫০ ডিগ্রি হয়েছে দ্যাট মিনস কোণটা বাড়ছে। বাড়লে কি হয়? একটু আগেই দেখলাম যে আমাদের ভূমিটা কমে যায়, লম্বটা বেড়ে যায়। তাহলে আমাদের অ্যান্সারটা হবে খ। আচ্ছা, সো আমাদের ক্লাস শেষ। আশা করি এই ক্লাসটি বুঝাতে পারছি। খুবই ইজিলি আমি ট্রাই করছি যে বুঝানোর জন্য। তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে সবাইকে বলবা যে ক্লাসটি ভালো করে করতে। এবং অন্যান্য যারা রয়েছে এসএসসি অন্যান্য ব্যাচে যারা রয়েছে তোমরা চাইলে সেগুলো তোমাদের ফ্রেন্ডদেরকেও বলতে পারো, নিজেরাও দেখতে পারো। তোমাদের উপকার হবে। ধন্যবাদ সবাইকে।